এই জেলের ভাত খাওয়া যখন জীবনে একবার আমার জুটেছে, তখন এটাই থাক, জীবনের শেষ দিন পর্যন্ত থাক। এই ভাত খাওয়াটা তো আমার উঠে যাবে না, আমি কোনোদিন ভুলতে পারবো না এটা। আমি চেষ্টা করলেও এই স্মৃতিটাকে কোনোদিনও আমার জীবন থেকে মুছে দিতে পারবো না। এমনও তো হতে পারে যে আপনি এই জীবন থেকে একটা মহাজীবনে পৌঁছে গেলেন। জানেন, আমি না আমার জীবনের কথা লিখছি। আমি তো লেখক নই, অত লিখতে টিখতে পারি না, তবু আমার জীবনে এত কিছু ঘটেছে। কোনো লেখক যদি সেসব কথা শুনতেন না, একটা বড় উপন্যাস হয়তো লিখে ফেলতে পারতেন। আমি লিখছি আমার মতন করে। জেলের ভেতরে তো কোনো কাজ নেই, অফুরন্ত সময়। আমার ছোটবেলার কথা লিখছি, ছোট থেকে বড় হওয়া, তারপর শ্বশুর বাড়িতে আসা, সন্তানের মা হওয়া, আমার শ্বশুর বাড়ির জীবন, তারপর আমার জীবনের এই জার্নি, সব কিছু লিখছি। ব্রিলিয়ান্ট, আপনি খুব ভালো করেছেন। আপনি লিখুন, আপনার অভিজ্ঞতা পড়ে বহু মানুষ বহুভাবে উপকৃত হবেন, সাহস পাবেন। কি নাম দিচ্ছেন আপনার লেখার? নিজের খেয়াল খুশিতে লিখছি, লিখতে ইচ্ছে করছে তাই লিখছি। কে যেন একটা লিখিয়ে নিচ্ছে আমাকে দিয়ে, নাম সেসব কিছু ভাবিনি। আপনি সত্যি কথা না বললেও আমি ফাইট করে যাব, কিন্তু সত্যি কথা বললে আমার একটু সুবিধা হবে ফাইট করতে। কিন্তু ফাইটটা আমি করব, কেননা আমি হাল ছেড়ে দেওয়ার পাত্রী নই। আমি এর শেষ দেখে ছাড়বো। দেখি না, দেখি একটা মিথ্যের কাছে, একটা অন্ধকারের কাছে, একটা জমাট বাঁধা অসত্যের কাছে আমাকে হেরে যেতে হয় কিনা আমি সেটা দেখি। আমিও তো একটা স্বপ্ন নিয়ে, ওকালতি নিয়ে পড়াশোনা করেছিলাম। একটা স্বপ্ন আছে, আমি যে ওকালতিটাকে পেশা হিসেবে নিয়েছি, আমারও একটা স্বপ্ন আছে। আমি বলি, এরকম বহু মানুষ আছেন, বহু মানুষ আছেন যাদেরকে সমাজ দোষী সাব্যস্ত করেছেন, কিন্তু তারা আসলে নির্দোষ, নিরপরাধ। যারা নিরপরাধ তাদেরকে আমি নিরপরাধ বলে প্রমাণ করব। এটাই আমার স্বপ্ন শ্রীময়দি। আপনারাই আমার ইন্সপিরেশন, অনুপ্রেরণা। আমি সাহায্য প্রার্থী আপনার কাছে, প্লিজ। আমার একটু ভাবতে সময় দিন। শ্রীময়দি, এ নিয়ে ভাবনার কি আছে? ভাবনার কি আছে আপনি আমাকে বলুন। আপনি তো সত্যি কথাটা বলবেন। সত্যি কথা বলতে গেলে কি ভাবতে হয়? আপনি তো মিথ্যে কথা বলছেন না, ভাবতে হয় মিথ্যে কথা বলতে গেলে, তাই না? আসলে জীবনের শুরু থেকেই আমি সংসারের স্বপ্ন দেখতাম। বিয়ের কথা হবার পর থেকেই আমি সবসময় মনে হতো আমার একটা নিজের সংসার হবে, নিজের সংসার, যেখানে প্রত্যেকটা ঘরে আলো জ্বলবে, যৌথ পরিবার। আমি বাড়ির বড় বউ হয়ে সব দায়িত্ব পালন করব, সবার দেখাশোনা করব, সবাই সবাই আমার উপর নির্ভরশীল হবে। তেমন শ্বশুরবাড়ি আমি পেয়েছিলাম। এতগুলো বছর ধরে ওদের সেবা যত্ন শুশ্রূষা সব করেছি। আমি ভাবতাম আমি বোধহয় ওদের অবলম্বন, একমাত্র অবলম্বন। আমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। আমার স্বামী অনেক সময় আমাকে অপমান করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, আঘাত করত। আমি ভাবতাম সেগুলো বোধহয় ওই স্নেহেরই নামান্তর। একদিন আমাকে বলেছিল, জানেন তো, যে আমার গা থেকে সবসময় নাকি মাছের আঁশের আষ্টে গন্ধ বেরোয়। আমার গায়ে ঘামের গন্ধ, বাচ্চাদের দুধের গন্ধ, ওর নাকি গা গুলিয়ে ওঠে। ও আমাকে পছন্দ করে না, ও আমাকে সহ্য করতে পারে না। আমাকে বলতো, তুমি
তুমি নিজেকে সাজাতে পারো না, নিজের যত্ন নিতে পারো না, সবসময় সংসার নিয়ে মেতে থাকো। তোমার থেকে আমি কিচ্ছু পাই না। সেদিন আমি খুব ধাক্কা পেয়েছিলাম, কিন্তু যেদিন বিবাহিত জীবনের এত বছর পর ও আমাকে প্রথম বলল যে ও জুন গুহকে ভালোবাসে, আমাকে ও আর পছন্দ করে না, সেদিন আমার মনে হলো যে জীবনের এতগুলো বছর আমি একটা মানুষের সাথে এইভাবে নষ্ট করলাম। এত বছর আমি ওর সাথে এক বিছানায় শুয়েছি, কখনো কখনো ওর হাতের উপর হাত রেখে শুয়েছি, সব মিথ্যে, কোনো যোগাযোগই ছিল না ওর সাথে আমার। আপনি আমাকে বলুন তো, একটা মানুষের জীবনে এর থেকে বেশি অপমানের, এর থেকে বেশি দুঃখের আর কি হতে পারে? কেস নম্বর 35-21। ইওর অনার, আমি রোহিত সেনকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। রোহিত সেন হাজির। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। রোহিত বাবু, আমরা যতদূর জানি আপনি এবং শ্রীময়ী সেনগুপ্ত কলেজ জীবন থেকে একে অপরের পরিচিত, একথা কি সত্যি? হ্যাঁ, ওই কলেজ জীবনে ওই 2-3 বারই কথা হয়েছিল, যদিও আমরা পরস্পরকে চিনতাম। আচ্ছা, তারপর আবার কত বছর পর আপনাদের দেখা হলো? প্রায় 25 বছর পরে একটা স্কুলের অনুষ্ঠানে। আচ্ছা, ওই স্কুলের অনুষ্ঠানে শ্রীময়ী সেনগুপ্ত ঠিক কিভাবে গিয়েছিলেন? শ্রীময়ী সেনগুপ্ত সেই স্কুলের সাথে যুক্ত ছিলেন, ওখানেই আমার দেখা হয়েছিল। আচ্ছা, আর আপনি ওই অনুষ্ঠানে কিভাবে গিয়েছিলেন? আমি ওই স্কুলে একজন আমন্ত্রিত হিসেবে গিয়েছিলাম। বেশ, ওই স্কুলে কিছু গরিব বাচ্চার পড়াশোনার জন্য আপনি রেগুলার বেসিসে ফান্ড দিতেন, তাই তো? হ্যাঁ, এই কথা সত্যি। আর শ্রীময়ী সেনগুপ্ত পরবর্তীকালে ওই স্কুল ছেড়ে দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, উনি ছেড়ে দেন। ইনফ্যাক্ট আমি স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলি, ওনাকে বোঝাই যে শ্রীময়ীর মধ্যে একটা পোটেনশিয়াল আছে, ওর আরো বড় কাজ করা দরকার, উচিত এবং পারবে বলে আমার মনে হয়েছিল। এবং তার জন্য আমার একটি সংস্থা আছে, বাংলার মুখ। আমরা এখানকার মহিলাদের সাথে কাজ করি, ওদের হ্যান্ডিক্রাফটস নিয়ে আমরা ইউরোপে এবং আমেরিকা বিভিন্ন দেশে বিভিন্ন কাউন্টার্সের মাধ্যমে বিক্রি করি। তো তার ইন্ডিয়া চ্যাপ্টারে, যেটা আমরা অফিসটা ফার্স্ট টাইম কলকাতায় খুলেছিলাম, সেই ইন্ডিয়া চ্যাপ্টারের ইনচার্জ হিসেবে আমি শ্রীময়ীকে অ্যাপয়েন্ট করি। পরবর্তীকালে সাবসিডিয়ারি হিসেবেই ট্রিটেড হয় এবং উনি ওই অফিসটা দেখভাল করেন, উনি অফিসটা পরিচালনা করেন। শ্রীময়ী সেনগুপ্তর মেয়েদের নিয়ে এই কাজ নিশ্চয়ই এখনো চলছে? হ্যাঁ, খুব সুন্দরভাবে চলছে এবং বলতে পারি ওনার একক কৃতিত্বেই চলছে। তবে এই কাজ অনেকেই থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এখনো করে যাচ্ছে। আপনি বললে বিশ্বাস করবেন না যে শ্রীময়ী সেনগুপ্তকে নারী পাচারকারী হিসেবে দোষী সাব্যস্ত করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছিল। পরবর্তীকালে এটা প্রমাণিত হয়ে যায়, পুলিশই প্রমাণ করে দেন যে সম্পূর্ণ ফলস অ্যালিগেশন। সে ব্যাপারে আমরা নিশ্চিত।